গুম করে ভারতে পাঠাতেন শেখ হাসিনা। জানাবো এবিসি নিউজের মূল্যায়ন। বাংলাদেশ ভারত স্বামী স্ত্রীর সম্পর্কে যেভাবে ফাটল ধরল। এবং সর্বশেষ জানাবো এবার শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুম করে ভারতে পাঠাতেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশের অনেককে গ্রেপ্তার না করেই গুম করা হতো। এবার তদন্ত কমিশন সেই সমস্ত গুমের ঘটনায় প্রতিবেশী দেশ ভারতের যোগ রয়েছে বলে জানিয়েছে। এমনকি হাসিনার নির্দেশে গুমের পর ভারতে পাঠিয়ে দেওয়া হতো। হাসিনা সরকারের আমলের বিভিন্ন অভিযোগের সত্য উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি তদন্ত কমিশন গঠন করে বাংলাদেশ। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশন একটি রিপোর্ট তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের হাতে। হাসিনার আমলে গুমের ঘটনাগুলিতে ভারতের যোগের কথাই শুধু নয়, রিপোর্টে দাবি করা হয়েছে এখনও কিছু বাংলাদেশি বন্দী ভারতের জেলে আটকে থাকতে পারেন। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের প্রস্তাব, তাদের চিহ্নিত করা হোক, কারণ আমাদের পক্ষে বাংলাদেশের সীমানার বাইরে কিছু করার সম্ভব নয়। তদন্ত কমিশন এও দাবি করেছে 2 দেশের মধ্যে বন্দি বিনিময় করা হয়ে থাকতে পারে। সেই সব বন্দীদের সম্ভাব্য ভাগ্য সম্পর্কেও 2 দেশের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে। এই দাবির প্রেক্ষিতে 2টি আলোচিত মামলার কথা উল্লেখ করেছে কমিশন। প্রথমত বলা হয়েছে সুখরঞ্জন বালির কথা, যাকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বর থেকে অপহরণ করা হয়েছিল, পরে তাকে ভারতের জেলে পাওয়া যায়। দ্বিতীয়ত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কথা উল্লেখ করা হয়েছে, যার অভিজ্ঞতা থেকেও ভারত বাংলাদেশ যোগের প্রমাণ মেলে। 2015 সালে ঢাকা থেকে সালাউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, পরে সেই অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি। ওই রিপোর্টে বলা হয়েছে হাসিনার আমলে 3500-এর বেশি মানুষকে গুম করা হয়েছিল। হাসিনা এবং তার একাধিক উপদেষ্টা মন্ত্রীদের সরাসরি যোগ ছিল সেসব ঘটনায়। মূলত বাংলাদেশের আধা সামরিক বাহিনী র্যাবের মাধ্যমে গুম করানো হতো বলে দাবি করেছে কমিশন। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন থানায় মোট 1676টি গুমের অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে 758টি অভিযোগের তদন্ত হয়েছে। এদের মধ্যে 27% মানুষকেই আর খুঁজে পাওয়া যায়নি। পরে যারা ফিরেছেন তাদের পুলিশের খাতায় গ্রেপ্তার হিসেবে দেখানো হয়েছিল। ঢাকা ও তার বাইরে মোট 8টি গোপন বন্দিশালাও খুঁজে পেয়েছে কমিশন। এবিসি নিউজের মূল্যায়ন। বাংলাদেশ ভারত স্বামী স্ত্রীর সম্পর্কে যেভাবে ফাটল ধরল। বিগত কয়েক দশক ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করেছে, কিন্তু এবছরের শুরুতেই সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে যে শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভ শুরু হয়েছিল, তা বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়। এই প্রতিবাদকে বিশ্বের প্রথম জেনারেল জেড বিপ্লব হিসেবে বর্ণনা করা হয়েছে, যার ফলস্বরূপ হাসিনা একটি হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়ে পালিয়ে যান এবং দিল্লিতে আশ্রয় নেন। পরের মাসগুলোতে বাংলাদেশের একজন হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতার এবং ভারতের একটি বাংলাদেশি কনসুলেটে জনতার হামলা 2 দেশের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। এখন দক্ষিণ এশিয়ায় এই 2 দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে, বেড়েছে ধর্মীয় উত্তেজনা। আয়রন লেডি শেখ হাসিনার কট্টর শাসনের অধীনে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে তার অন্যান্য দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের তুলনায় অনেক বেশি স্থিতিশীল অংশীদার বলে মনে করে এসেছে। আফগানিস্তান, পাকিস্তান এবং শ্রীলঙ্কা সকলেই সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক উত্থান পতনের সাক্ষী থেকেছে। কিন্তু হাসিনার 15 বছরের শাসনামল আগস্টে আকস্মিকভাবে শেষ হওয়ার পর বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, যাকে আবার হাসিনা বিরোধী বলে মনে করা হয়। হিন্দুরা বাংলাদেশে 174 মিলিয়ন জনসংখ্যার প্রায় 10% এবং তাদের অনেকেই হাসিনার তথাকথিত ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগকে সমর্থন করেছিল। হাসিনা ক্ষমতা থেকে বিতাড়িত হবার পর দাঙ্গাবাজরা আওয়ামী লীগের প্রতীক এবং কিছু ক্ষেত্রে হিন্দুদের টার্গেট করেছিল। হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি আগস্টে রিপোর্ট করেছেন যে বাংলাদেশের বেশ কয়েকটি এলাকায় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ওপর হিংসাত্মকভাবে আক্রমণ করা হয়েছে, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে, মন্দির ভাঙচুর করা হয়েছে এবং দোকান লুট করা হয়েছে। সেই সময়ে ইউনূস সংখ্যালঘুদের বিরুদ্ধে এই সহিংসতার নিন্দা করেছিলেন। হামলা বন্ধ না হলে পদত্যাগ করার হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, সহিংসতা আমাদের শত্রু, দয়া করে আরও শত্রু তৈরি করবেন না,
শান্ত হন, দেশ গড়ার জন্য প্রস্তুত হন। তবুও ভারত ইউনূসের সরকারের বিরুদ্ধে হিন্দুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেছে। ভারতে নির্বাসিত থেকে হাসিনা দাবি করেছেন ইউনূস সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেপ্টেম্বরে ভারতীয় সশস্ত্র বাহিনীকে রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, গাজার মধ্যে চলমান দ্বন্দ্ব এবং বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির উল্লেখ করে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন এবং প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়েছিলেন। এর মধ্যে নভেম্বরের শেষের দিকে বাংলাদেশের একজন হিন্দু সন্ন্যাসীকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়, যা ঢাকা ও দিল্লির মধ্যে একটি বড় কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করে। অক্টোবরে এক সমাবেশে বাংলাদেশের পতাকাকে অসম্মান করার অভিযোগে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার করা হয়, কিন্তু সমর্থকরা বিশ্বাস করেন যে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কারণ তিনি তার দেশে হিন্দুদের বিরুদ্ধে হামলার বিষয়ে সোচ্চার হয়েছিলেন। ইউনূস সম্প্রতি একটি ভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন যে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার দাবিগুলো অতিরঞ্জিত ছিল, যা ভারতে ক্ষোভের জন্ম দিয়েছে। ইতিমধ্যে ভারতে কট্টরপন্থী হিন্দু গোষ্ঠী এবং বাংলাদেশের কট্টরপন্থী মুসলিম গোষ্ঠীগুলো একে অপরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে চলেছে এবং দুদেশের সরকার যারা দীর্ঘদিন ধরে উষ্ণ সম্পর্ক উপভোগ করে এসেছে সেই ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা জারি রেখেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন হাসিনা সরকারের পতনের অনেক আগে থেকে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ান স্টাডিজ ইনস্টিটিউটের রিসার্চ ফেলো অমিত রঞ্জন বলেন, বাংলাদেশিদের মনে এই অনুভূতি সবসময় থাকে যে ভারত বাংলাদেশের বিষয়ে খুব বেশি হস্তক্ষেপ করে। হাসিনার কর্তৃত্ববাদী শাসনকে ভারতীয় এস্টাবলিশমেন্ট সমর্থন করেছিল বলেও তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। বাংলাদেশ পিস অবজারভেটরির গবেষক খন্দকার তাহমিদ রেজওয়ান বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র হাসিনার আওয়ামী শাসন আমলের সাথেই উষ্ণ ছিল, সাধারণ মানুষের সাথে নয়। আমরা বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে উপহাস করতাম। ইতোমধ্যে ভারতের হিন্দু জাতীয়তাবাদীরা ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়েছে এবং বাংলাদেশের পতাকার অবমাননা করেছে। বিষয়টি বাংলাদেশের ভারতের প্রতি ক্ষোভ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ডিসেম্বরের শুরুতে প্রায় 50 জন বিক্ষোভকারী উত্তর পূর্ব ভারতের শহর আগরতলায় বাংলাদেশি কনসুলেটে প্রবেশ করে বিক্ষোভ দেখায়। ভারতীয় কর্তৃপক্ষ 7 বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে এবং ঘটনাটিকে গভীরভাবে দুঃখজনক বলে উল্লেখ করেছে। এই মাসের শুরুর দিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে এবং সম্পর্কের বরফ গলাতে ঢাকায় আসেন। আগস্টে হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর থেকে এটি ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সফর। ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশের পরবর্তী নির্বাচন হবে 2025 সালের শেষের দিকে বা 2026 সালের শুরুতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যারা হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে সহায়ক ভূমিকা পালন করেছিল, তাদের সরকার গড়ার সম্ভাবনা প্রবল। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জেন্সের সিনিয়র বিশ্লেষক শিবানী গায়কোয়াড় বলেছেন, অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পর থেকে বিএনপি তার চীনপন্থী অবস্থানকে শক্তিশালী করেছে। বিএনপি তার চীনপন্থী এবং ইসলামপন্থী অবস্থান নিয়ে ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশ সম্পর্ক চ্যালেঞ্জের মুখে পড়বে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, অক্টোবরে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল অন্যান্য অভিযোগের পাশাপাশি মানবতা বিরোধী অপরাধের জন্য হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ পিস অবজারভেটরির গবেষক রেজওয়ান মনে করেন, হাসিনাকে প্রত্যাবাসনের যে কোনো প্রচেষ্টা ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী কংগ্রেস পার্টি উভয়ের দ্বারা প্রতিরোধের সম্মুখীন হবে, কারণ ভারত চাইবে আওয়ামী লীগ বাংলাদেশ পুনর্গঠন করুক এবং মূলধারার রাজনীতিতে ফিরে আসুক। তবুও দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে প্রস্তুত কিনা তার ওপর। অস্ট্রেলিয়ায় 7 বছর নির্বাসনের পর বাংলাদেশের শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী মোবাশ্বের হাসান তার জন্মভূমিতে ফিরে আসেন হাসিনার পতনের পর। ডক্টর হাসান এবিসির দ্য ওয়ার্ল্ডকে বলেছেন যে ভারত যদি তাকে প্রত্যর্পণ করতে অস্বীকার করে তাহলে বাংলাদেশে অভ্যন্তরীণভাবে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পাবে। এবার শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার। গত 10 নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গণমাধ্যমকে জানান,
হাসিনা সহ জুলাই আগস্ট গণহত্যায় অভিযুক্ত পলাতক সকল আসামিকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।